ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায় স্বাগত জানাচ্ছি আপনাদের। আমি রঞ্জন শুভ্র। আমাদের আজকের আলোচনার বিষয় 4G সেবায় সন্তুষ্টি নেই, 5G'র কি হবে। এবং আমাদের সাথে আজকে আলোচনা করতে যুক্ত আছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক টেলিটক, এবং আইটি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাব্বির। বিজয়ের মাসেই দেশে পরীক্ষামূলক 5G সেবা চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম সেবা প্রতিষ্ঠান টেলিটক। রবিবার উদ্বোধন করা হবে এই সেবার। তবে প্রশ্ন উঠেছে, দেশে বেশিরভাগ এলাকাতেই যেখানে 4G সেবাই ঠিকমতো মেলে না, সেখানে 5G সেবা কতটা পাবে গ্রাহক? আর বহু প্রত্যাশা নিয়ে আসলেও টেলিটক গ্রাহক সেবায় কতটা এগিয়ে, সেটাও কিন্তু ভাবনার বিষয়। এসব নিয়ে আজকে তালিকাতায় আমরা আলোচনা করব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের অতিথিরা, আমি দেখতে পাচ্ছি। আমি শুরুতেই যেতে চাই, আপনাদের দুজনকেই স্বাগত। শুরুতেই শাহাবুদ্দিন, মোহাম্মদ শাহাবুদ্দিন জনাব, ব্যবস্থাপনা পরিচালক টেলিটক, আপনার কাছেই যেতে চাই যে 5G সেবা পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে বিজয়ের মাসে। এটি অবশ্যই একটা খুশির সংবাদ, কিন্তু এটি আসলে কি হতে যাচ্ছে, মানে কি পেতে যাচ্ছি আমরা, ঠিক কি ধরনের সুবিধা পাবো, আপনার কাছে একটু বিস্তারিত শুনবো আমি। ধন্যবাদ থেকে। আপনারা জানেন যে আমরা 12 তারিখে এই ডিজিটাল দিবসে উপলক্ষে, এবং এটা এই বছরটা আমাদের মুজিব শতবর্ষ এবং আমরা রজত জয়ন্তী পালন করছি স্বাধীনতার। এই উপলক্ষে আসলে আমাদের এই 5G যেই কার্যক্রম, সেটা আমরা পরীক্ষামূলকভাবে 12 তারিখে আমরা ঢাকা শহরের 4টা স্থানে এবং ঢাকার বাইরে 2টো স্থানে, মোট 6টা স্থানে আমরা পরীক্ষামূলকভাবে এই 5G'র এই কার্যক্রম 5G সেবাটা আমরা চালু করব। আমরা কিন্তু একেবারেই টেস্ট অ্যান্ড ট্রায়াল বেসিস, আমি প্রথমে বলে নিচ্ছি। এর পরবর্তীতে আমরা আপনারা জানেন যে রেগুলেটরি সংস্থার মধ্যে বিটিআরসি আছেন, তারা স্পেকট্রামের নিলামে কার্যক্রম করার পরে এই জিনিসটা এরপরে বিভিন্ন অপারেটরের মাধ্যমে এটা কমার্শিয়াল হয়তো অপারেট হবে। ঠিক আছে, আমরা এই ইনিশিয়ালি আমাদের এই কার্যক্রমটা আমাদের 2018 সালের নির্বাচনী ইস্তেহারে এই জিনিসটা ঘোষণা করা ছিল যে আমরা 2021 থেকে 2023-এর মধ্যে আমরা 5G সেবাটা চালু করব। যে তারই ধারাবাহিকতায় আমরা 2021, আপনারা জানেন ডিসেম্বর মাস, এই বিজয়ের মাসে আমরা এই 5G আমরা পরীক্ষামূলকভাবে এই জনগণকে আমরা সম্পৃক্ত করতে চাচ্ছি। গণজন জানি এই 6টি জায়গায় আমরা এই 5G কার্যক্রম একেবারেই মানে পরীক্ষামূলকভাবে তাদেরকে আমাদের 5G স্পিডটা কেমন হবে, 5G সেবাটা কি ধরনের হবে, এই ধরনের সম্পর্কে, এবং পরবর্তীতে কমার্শিয়ালি যখন আসবে 5Gটার কি উপকারিতা হবে, 5G অ্যাপ্লিকেশনটা কি হবে, এই জিনিসগুলি আমরা তখন আমরা গ্রাহক পর্যায়ে আমরা এই সুবিধা নিতে পারব। ধন্যবাদ। মোহাম্মদ শাহাবুদ্দিন, শুনবো নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো বিস্তারিত। আমি একটু যেতে চাই সুমন সাব্বিরের কাছে। সুমন সাব্বির, তথ্য প্রযুক্তিবিদ। আমরা শুনলাম ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে তারা কি করতে যাচ্ছেন, কিন্তু একদমই আসলে আমি যদি টেকনিক্যাল বিষয়গুলো জানতে চাই, যে একদম হাতে কলমে দেশে 5G চালু হলে গ্রাহক আসলে কি ধরনের সেবা পেতে যাচ্ছে, বা কি হতে পারে পরিস্থিতিটা? ধন্যবাদ। প্রথমেই টেলিটককে শুভেচ্ছা, যে টেলিটক একটা উদ্যোগ দিয়েছে 5G প্রথম চালু করার জন্য, টেস্ট অ্যান্ড ট্রায়াল রান, যেটা চালু হচ্ছে 12 তারিখে। এবং প্রযুক্তিগত উন্নয়নের সাথে আমরা যেমন একসময় 2G 3G 4G এসেছি, আমাদেরকে 5G যেতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সেটা করতে গেলে টেস্ট অ্যান্ড ট্রায়ালের প্রয়োজন আছে, এবং সেই পরীক্ষামূলক চালুটা আমরা করতে পারছি, এটা অত্যন্ত আনন্দের। এখন আপনি যেটা প্রশ্ন করলেন যে গ্রাহকদের কি সুবিধা হবে, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আসলে 5G সম্বন্ধে একটু বলতে হয় যে 5G কিন্তু ঠিক গতানুগতিক যে 3G 4G বা 2G যে ডেভেলপমেন্ট, এখানে আমরা দেখেছি মূলত এই ডেটার স্পিডটা বেড়েছে, গতি বেড়েছে, ইন্টারনেট আরো অনেক ফাস্টার ব্যবহার করতে পারছি, এই সুবিধাটা আমরা পেয়েছি। কিন্তু 5G'র ব্যবহার কিন্তু বহুমাত্রিক। কাজে আমাদের 5G'র সুফল যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে আসলে 5G'র কোন সুফলগুলো আমরা নিতে চাই। যদি এমন হয় যে না 5G দিয়ে আমরা আসলে হাই স্পিড ইন্টারনেট দিতে চাই, সম্ভব। 5G'র মাধ্যমে আমাদের যে প্রত্যন্ত যে অঞ্চলগুলো আছে, যে অঞ্চলে আসলে এখনো 3G 4G পৌঁছায়নি সেভাবে, আমরা যদি মনে করি একবারে সেখানে 5G বা সেখানে ব্রডব্যান্ডও পৌঁছয়নি, সেই মানুষগুলো যদি আমি ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করতে চাই, তাহলে 5G দিয়ে কিন্তু 5G'র যদি লো স্পেকট্রাম যদি আমরা ব্যবহার করে 5G সেবা দিই, তাহলে কিন্তু আমরা একটা অল্প সিঙ্গেল একটা দুটো সেল সাইট দিয়ে একটা বড় ইউনিয়ন বা উপজেলা কভার করে আমরা কিন্তু খুব দ্রুত এই মানুষগুলোকে এই ব্রডব্যান্ড, হাই স্পিড ব্রডব্যান্ডের আওতায় নিয়ে আসতে পারি। কিন্তু সেখানেও চ্যালেঞ্জ আছে।
বড় চ্যালেঞ্জের জায়গা যেটা সেটা হচ্ছে 5G হ্যান্ডসেটগুলো কিন্তু এখনো ওইভাবে প্রচলিত নয়, বিশেষ করে গ্রামের অঞ্চলে প্রচুরই আসে না, শহরে খুব কম মানুষের হাতে আছে। কাজেই 5G কমার্শিয়াল লঞ্চ করতে গেলে তার পূর্ব শর্ত হচ্ছে 5G হ্যান্ডসেট মানুষের হাতে থাকতে হবে। সেই জায়গায় একটা উদ্যোগ সরকার ইতিমধ্যে নিয়েছে, আমরা জানি যে দেশি কিছু প্রতিষ্ঠান 5G সেট তৈরি করছে। এগুলো আসতে হবে, একটা মানুষকে একটা সার্টেন টাইম পর ফোন সেট বদলায়, সেই সময়টুকু দিতে হবে, কাজে একটু সময় লাগবে এই প্রোগ্রেশনটা। তবে একটু ফিরে আসি স্ট্র্যাটেজির জায়গায়, যেটা বলছিলাম, আমরা কি শুধু হাই স্পিড ব্রডব্যান্ড দিতে চাই না, 5Gর আরো বহুমাত্রিক ব্যবহার আছে, যেটা বলছিলাম ফ্যাক্টরি অটোমেশন, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, এই জায়গায় কিন্তু 5G এর বড় ব্যবহার অনেক দেশের পরীক্ষামূলক চালু করছে। আমরা কি সেদিকে যেতে চাই কিনা, বা আমাদের প্রয়োজন আছে কিনা? আমাদের দেশের জনবল সস্তা, কাজেই সেটা আমাদের এখন দরকার আছে কিনা আমাদের বিবেচনা করতে হবে। যদি করতে হয় তার জন্য এক ধরনের 5G আনতে হবে আমাদেরকে। আবার যদি আমরা চিন্তা করি যে না, আরো কিছু সার্ভিস, যেমন বাইরে অটোমেটেড ভেহিকল চালু হচ্ছে, ড্রাইভারলেস কার চলছে, কিংবা এই রিমোট সার্জারির কথা আমরা বলছি, 5Gর মতো প্রযুক্তি এই জিনিসগুলোকে, এই জাতীয় সেবাগুলোকে যে কোনো প্রান্তে খুব দ্রুত নিয়ে যেতে পারে। আমরা কি সেরকম চিন্তা ভাবনা আছে কিনা আমাদের দেশের মানুষের জন্য? শিক্ষাক্ষেত্রে 5Gর একটা বড় ব্যবহারের সুযোগ রয়েছে, সেই জায়গাতে আমরা ব্যবহার করতে চাই কিনা? তো আমাদের আসলে একটা রাষ্ট্রীয় একটা স্ট্র্যাটেজি থাকা উচিত 5G নিয়ে, আমরা কিভাবে 5G নিয়ে এগোতে চাই। এবং সুমন সাব্বির, আমি শুনবো আপনার কাছ থেকে 5Gর আরো বিস্তারিত নিশ্চয়ই শুনবো আপনার কাছে। আমি আবারও একটু মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে যেতে চাই, যে যেটি বলছিলেন আমাদের আইটি বিশেষজ্ঞ, যে সুনির্দিষ্ট একটি পরিকল্পনা, সুনির্দিষ্ট একটি লক্ষ্য থাকা উচিত, সেটি কতটুকু আছে টেলিটকের? পরীক্ষামূলক যেই সেবা উদ্বোধন হতেছে তার আগে আমি আসলে একটু জানতে চাই যে সেটি কতটা আছে পরিকল্পনা। জি, ধন্যবাদ। আমাদের এটা তো আপনারা জানেন, আমি আগে বললাম যে টেস্ট অ্যান্ড ট্রায়াল বেসিসে আমরা এই সুবিধাটা আমরা পাবলিকের সামনে আমরা এটাকে উন্মোচন করতে চাচ্ছি, এবং সুনির্দিষ্ট পরিকল্পনা অবশ্যই আমাদের আছে। আমরা এরপরেই আমরা ঢাকা শহরে, আপনারা জানেন যে এরপরই আমরা ঢাকা শহরে বেশ কিছু কমার্শিয়াল এলাকা এবং ইম্পর্টেন্স কিছু এলাকাতে আমরা 200টা সাইডের আমরা 5G রোল আউট করবো। এরপরে আমরা বিটিআরসি যে নির্দেশনা, প্রথমে হয়তো ডিস্ট্রিক্ট ডিভিশনাল শহরে অথবা এরপরে ডিস্ট্রিক্টে এই কার্যক্রমটা চালু করা হবে। কিন্তু আমরা একটা জিনিস আমাদের সুমন বলেছেন যে এই 5Gটা কিন্তু গতানুগতিক 4G বা 3Gর মতো নয়। এটাকে কিন্তু আপনি পুরাটাই অ্যাপ্লিকেশন বেস। আমি কি করতে চাই, আমি এটার মাধ্যমে কি ফ্যাসিলিটিস দিতে চাই, এরই যে রাস্তাটা সেটা হলো 5G। আমি এই 5G দিয়ে আমি আমার হাই স্পিড মোবাইল ব্রডব্যান্ড তৈরি করে দিব, ফিক্সড ব্রডব্যান্ডও আমি তৈরি করে দিব, যার অ্যাপ্লিকেশনটা আমি রিমোট থেকে আমি অ্যাপ্লিকেশনটাকে আমি কন্ট্রোল করতে পারবো, যার আমি রিমোটে থেকেই আমি এর সুবিধাটা আমি ভোগ করতে পারবো। সেটা ইন্ডাস্ট্রিয়াল কেস হোক, এগ্রিকালচার কেস হোক, আমি ওই মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে হতে পারে। এখন যেটা সুমন সাহেব বললো যে কোন পরিকল্পনা, আমি কিভাবে আমি আগাবো, কারণ এটা তো এক একটা দেশে এক এক ধরনের। কারণ আমাদের দেশে আপনারা জানেন যে আমাদের দেশে আনস্কিল এমপ্লয়মেন্ট অনেক বেশি। এখন আমি এটাকে কিভাবে সামনে অ্যাডজাস্ট করব এবং কিভাবে আমি নিব, সেটার একটা পরিকল্পনা অবশ্যই সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে, এবং সেইভাবেই আমি জানি যে সেইভাবেই হবে, এবং সেইভাবে হলেই আমরা তারপরে আমরা আগিয়ে যেতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ। বিরতির পর আবারও স্বাগত। মোহাম্মদ শাহাবুদ্দিন, আপনার কাছে আমি যেতে চাই এবারও বিরতির পরেও। যেটি আসলে বলা হয় যে 5G সেবা আসছে বা পরীক্ষামূলকভাবে আপনারা সেটা পরীক্ষা করতে যাচ্ছেন, কিন্তু দেশে কিন্তু নানা ধরনের অভিযোগ আছে 4G সেবা নিয়ে। সেটি কিভাবে আসলে আপনারা সামাল দেবেন? মানে যেখানে 4G সেবা নিয়ে অনেক ধরনের অভিযোগ, 5G সেবা আসলে কি হতে যাচ্ছে, একটু শুনতে চাই আপনার বক্তব্য। ধন্যবাদ। আপনি যে অভিযোগটার কথা বলেছেন এটা অনেকটাই ঠিক, কারণ আমাদের 4G সেবার ক্ষেত্রে আসলে মোবাইল অপারেটররা যেভাবে এই 4G কার্যক্রমে ইনভেস্ট করেছে সেইভাবে কিন্তু এখন আউটপুট আসেনি। সেটা না আসার বেশ কিছু কারণ আছে। ওয়ান অফ দ্য রিজন হলো যে আমাদের 4G এনেবল যে সেটগুলো, সেই সেটগুলো আমাদের দেশে একটু কস্টলি কম্পেয়ার টু আমাদের পাশের দেশে। আপনি যদি দেখেন 4G এনেবল সেট, যদিও আমরা একটা ভালো খবর আমরা দিতে পারছি যে আমাদের দেশে বেশ কিছু সেট ম্যানুফ্যাকচারিং ইউনিট অলরেডি এস্টাবলিশ হচ্ছে, এবং গ্রাজুয়ালি হয়তো এইটা অ্যাফোর্ড করার মতো একটা পরিবেশ হবে। কারণ আমাদের দেশে 4G কিন্তু 98% এরিয়াতে কাভারেজ অলরেডি, জিওগ্রাফিক এরিয়াতে কাভারেজ হয়ে গিয়েছে। তো 4G আমাদের এখন যে গ্রাহক 4G অ্যারাউন্ড 40% আমাদের গ্রাহক এখন 4G, কারণ গ্রাজুয়ালি আমরা এটা কিন্তু ইমপ্রুভ হচ্ছে। আর আরেকটা ইস্যু আছে যে স্যাটিসফ্যাকশনের ইস্যুটা আমাদের যে যারা
আমাদের মোবাইল অপারেটর আছেন, অনেকেরই গ্রাহক সংখ্যা অনেক বেশি। সেই অনুযায়ী আপনারা জানেন বেশ কিছুদিন আগে স্পেকট্রামের একটা নিলাম হয়েছে, আমরা 3টা ব্যান্ডের। সেই স্পেকট্রামে যাদের গ্রাহক সংখ্যা বেশি তারা সেখানে পার্টিসিপেট করে সেই স্পেকট্রামটাও নিয়েছে। এবং গ্র্যাজুয়ালি আর একটা ইস্যু আছে, সেটাও তারা আমাদের রেগুলেটরি অথরিটি সেটার দিকে নজর দিয়েছেন, কোয়ালিটি অফ সার্ভিস। অ্যাট দ্য সেম টাইম কিভাবে ফাইবার ইউটিলাইজেশন বাড়িয়ে ব্যান্ডউইথের এক্সেস লেভেলে স্পেকট্রাম এক্সেস লেভেলের ব্যান্ডউইথটা বাড়ানো যায়, বাড়িয়ে কিভাবে সেবাটাকে আর একটু গ্রাহকদের স্যাটিসফ্যাকশন লেভেলে নেওয়া যায়, সেটা আমার মনে হয় আমাদের সুমন আছেন, উনিও ভালো বুঝবেন, উনিও এই সেক্টর আছেন। আর এই স্যাটিসফ্যাকশনের ইস্যুটা কিন্তু আমাদের রেগুলেটরি এই ব্যাপারটা রেগুলার আমাদের টেলকোসদের সাথে বসে এবং সেইভাবেই আমাদের নির্দেশনা দিচ্ছে এবং সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমার মনে হয় এটা দ্রুত এই স্যাটিসফ্যাকশনের ডিস্যাটিসফ্যাকশনের ব্যাপারটা মানে কেটে যাবে। কেটে যাবে। ধন্যবাদ। জি, মোহাম্মদ শাহাবুদ্দিন, নিশ্চয়ই শুনবো আপনার কাছ থেকে টেলিটকের বিষয়ে। আরও আমি আবারও একটু যেতে চাই সুমন আহমেদ সাবিরের কাছে। সুমন আহমেদ সাবির, 4G সেবা যেখানে পেলাম না আমরা, যে প্রশ্ন আমি রেখেছিলাম, একইভাবে একটু ঘুরিয়ে করতে চাই প্রশ্নটা, কেন আসলে পেলাম না? মানে কাদের আসলে সংকটটা কোথায়, বা কোথায় দাঁড়িয়ে আছে আমরা আসলে এই ইন্টারনেট সেবা বা মোবাইলের সেবায়? না, এটা যারা শাহাবুদ্দিন খুব যথার্থভাবে বলেছেন কারণগুলো। আমি আবার একটু আমার মতো করে বলি, তাহলে বোধহয় বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে আপনার মোবাইল গ্রাহক সেবা পাওয়ার জন্য একটা শর্ত কি, একটা সেল সাইট থাকে যেখানে বেশ কিছু গ্রাহক কানেক্ট করে। আমাদের দেশটা খুব জনবসতিপূর্ণ দেশ, এখানে অনেক মানুষ। কাজেই একটা সেল সাইটে যতজন মানুষ কানেক্ট করে তাদের সবাইকে সেবা দেওয়ার জন্য যতটুকু ব্যান্ডউইথ দরকার তার চেয়ে বেশি তার চেয়ে সেল সাইটের সংখ্যা কম, এটা একটা কারণ। আর দ্বিতীয়ত, যে একটা সেল কতটুকু ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ব্যবহার করছে তার উপরে কতটা ব্যান্ডউইথ দিতে পারে নির্ভর করে। এই দুটো জায়গাতেই আমাদের আসলে ঘাটতি ছিল বা আছে। তো ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে নিলাম হয়েছে, সেটা সবাই যখন ডিপ্লয় করবে তখন একটু উন্নতি হবে, কোনো সন্দেহ নেই। আর দ্বিতীয়ত হচ্ছে নাম্বার অফ সেল সাইট বাড়ানো। আর থার্ড হচ্ছে যে এই সেল সাইটগুলোই কানেক্ট করার জন্য মাইক্রোওয়েভের বদলে যদি আমরা ফাইবার অপটিক কেবল ব্যবহার করতে পারি, তাহলে পর্যাপ্ত ব্যান্ডউইথ আমরা আসলে এই সেল সাইটগুলোকে দিতে পারি। এবং সেটা দিলেই এটা এই 4G যে স্পিডের যে সংকট সেটা আসলে কেটে যাবে। তার জন্যে আসলে নতুন আমরা যে প্রযুক্তি ব্যবহার করছি একই প্রযুক্তি, শুধু তার যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম বলি বা নাম্বার অফ সেল সাইট বলি, এই সংখ্যাগুলোকে যদি ঠিক করে ফেলা হয়, তার ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা ঠিক করি, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং আমাদের করতেই হবে। আর আমরা যদি 5G ডিপ্লয় করতে চাই, তাহলে এই শর্তগুলো পূরণ না করে 5G আমাদের একই আবর্তে ফেলবে এবং আমরা একই বিপদে থাকবো। কাজেই আমাদের এই 4G সংকট মোকাবেলা করতে হবে, করে আমাদেরকে নিজেদেরকে 5Gর জন্য প্রস্তুত হতে হবে। 5Gকে যাতে আমরা আরও 5Gর ক্ষেত্রে যাতে এই সমস্যার সংকটে না পড়ি, তার জন্য একটা আসলে যথার্থ পরিকল্পনা দরকার আমাদের। এবং নিলামের আগে যদি আমরা সেটা আগে করতে পারি, তাহলে কোন তরঙ্গ কোথাকার জন্য বরাদ্দ করব, কোন সার্ভিসের জন্য বরাদ্দ করব, কোনগুলো আমাদের ন্যাশনাল প্রায়োরিটি সেগুলো ঠিক করে করব, তাহলে কিন্তু এই 5Gর ক্ষেত্রে হয়তো এই বিড়ম্বনায় গ্রাহকদের করতে হবে। জি, টেলিটক প্রসঙ্গে আসতে চাই মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা যেটি দেখেছি যে শুরুতে টেলিটক নিয়ে প্রচণ্ড উচ্ছ্বাস মানুষের, প্রচণ্ড আগ্রহ, রাষ্ট্রীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, সব কিছু মিলিয়ে মানুষের উচ্ছ্বাস কিন্তু দেখার মতো ছিল। কিন্তু কয়েক বছরই সেটি দেখা গেল যে কোথায় যেন হারিয়ে গেছে। এমনকি আমরা পাশের দেশেও দেখেছি যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের টেলিকম সেবার প্রতি মানুষের এক ধরনের ভরসা, আস্থা, জনপ্রিয়। কিন্তু আমাদের দেশে কিন্তু আগ্রহ হারিয়ে ফেলেছে লোকজন। কেন এটি হলো একটু শুনবো আপনার কাছে মোহাম্মদ শাহাবুদ্দিন। জি, ধন্যবাদ। দেখেন, টেলিটকের ফরমেশনটা হয়েছে 2004-এর শেষের দিকে, মানে 2005 থেকে কিন্তু টেলিটক মার্কেটে এসছে, যেটা কম্পেয়ার টু আদার যে 3টা অপারেটর আছেন তাদের থেকে আমরা মার্কেটে এসছি প্রায় 8 বছর পরেই। ঠিক আছে। আর টেলিটক যখন মার্কেটে এসছে, আপনারা সবাই জানেন টেলিটকে মার্কেটে আসার পর থেকে মার্কেটে একটা যে সরকারি একটা প্রতিষ্ঠান আসার পরে মার্কেটে একটা সমতা আনার চেষ্টা করছে। এবং আগের যে কল রেটটা যে প্যাটার্ন ছিল, টেলিটক আসার পরে আপনারা সবাই জানেন যে কল রেটের প্যাটার্নটা কমে এসছে গ্রাজুয়ালি। আস্তে আস্তে এখন আমরা 45 পয়সায় আমরা ভয়েসে পার মিনিটে আমরা কথা বলতে পারছি। এবং ডাটার ক্ষেত্রেও কিন্তু আমরা লোয়েস্ট প্রাইসটা আমরা ফিক্স আপ করা হয়নি, এটাকে আমরা মানে এটাকে উন্মুক্ত রাখা হয়েছে গ্রাহক স্যাটিসফ্যাকশনের জন্য, গ্রাহক লেভেলে এবং প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার জন্য। গ্রাহকের টেলিটকের প্রতি যে মানুষের আস্থা ছিল, টেলিটক প্রথমে আপনারা জানেন যে আমরা ছোট পরিসরে এই 643 কোটি টাকা ইনভেস্ট করে প্রথমে আমরা 2.5 লাখ গ্রাহককে টার্গেট করে এই নেটওয়ার্কটা চালু করা হয়েছিল। পরবর্তীতে আপনারা জানেন যে এই কার্যক্রমে এটা একটা ক্যাপিটাল ইন্টেন্সিভ মার্কেট,
আমি ইনভেস্ট করব, আমার নেটওয়ার্কটা বাড়াবো, নেটওয়ার্ক বাড়লে আমার ক্লায়েন্ট বাড়বে, ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন আসবে, দেন আই গট দ্য রেভিনিউ। ওকে, এখন এই জিনিসটা আমাদের পরবর্তী ক্ষেত্রে আসলে আমাদের এই প্যাটার্নটা মানে আমার ইনভেস্টমেন্টটা ওইভাবে হয়নি, যার জন্য আমি আদার্স আমার কম্পিটিটরদের সাথে কম্পেয়ার করে আমি ওইভাবে ইনভেস্ট না হওয়াতে আমি আমার নেটওয়ার্কটা ওইভাবে বাড়াতে পারিনি। নেটওয়ার্ক না বাড়ার কারণে আমার পাবলিকের কানেক্টিভিটিটা ওইভাবে আসেনি বা স্যাটিসফ্যাকশনটা লাভে ওইভাবে আসেনি। ঠিক আছে, ধন্যবাদ। আপনার কথার সূত্র ধরে আরো একটু বলতে চাই যে আমি কিন্তু দেখেছি দুর্গম অঞ্চলগুলোতে টেলিটকের সেবা খুবই ভালো, ভীষণ ভালো, মানে অন্যান্য টেলিকম অপারেটরদের চেয়ে অনেক ভালো। সেটি আসলে আরো দেশ জুড়ে আরো বেশি বিস্তৃত করার জন্য সেবার মান আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? জি, ধন্যবাদ। দেখেন, আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আমরা যদিও কমার্শিয়ালি চলি, কিন্তু আলটিমেটলি কিন্তু এটা একটা গোল থাকে, এবং মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট ঘোষণা এবার দিয়ে দিয়েছেন যে যেসব জায়গায় কানেক্টিভিটি কেউ করেনি, যে দুর্গম এবং মানে একেবারে হাওড় অঞ্চল, এবং যেসব জায়গায় আমাদের অনেকেই এখন কানেক্টিভিটির আন্ডারে আসে নাই এবং ডিজিটাল ডিভিডেন্ড তৈরি করা আছে, সেই জায়গাগুলিতে টেলিটককে যেতে হবে, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা যাচ্ছি। আপনারা জানেন, রিসেন্টলি আমরা আমাদের মন্ত্রী মহোদয়ের নির্দেশে এবং ওনারই সহযোগিতায় আমরা আমাদের এই হাওড় যেই এলাকা, সেখানে আমাদের 400টা আমরা 2G 3G এবং 4G সাইট স্থাপন করে আমরা ওই বেলটাকে কানেক্টিভিটির আন্ডারে নিয়ে এসেছি। আপনারা এটাও জানেন, হিল ট্রাক্সে আমাদের আমরা রবির সাথে আমরা কম্পেয়ার করি, আমরা ওখানে আমরা টিকে আসি, এবং সুন্দরবনে এবং বিশাল এলাকাতে সেই জায়গাতে অন্য কোনো অপারেটর যায়নি, আমরাই শুধু কানেক্টিভিটি দিয়েছি। এবং রিসেন্টলি আমরা আমাদের যে নতুন পরিকল্পনাগুলি আছে, যেসব জায়গায় আমাদের কানেক্টিভিটি এবং স্পেশালি দুর্গম এলাকা, স্পেশালি মানে হার্ড টু রিচ এলাকা, স্পেশালি মানে বিচ্ছিন্ন এলাকাগুলো, ওই এলাকাগুলিতেই আমরা কানেক্টিভিটিতে যাব। সাথে সাথে আমাদের মানে আমাদের যে ডেভেলপ এলাকাগুলি আছে, ঢাকা সহ বিভাগীয় শহর আছে, সেই সবগুলিতে যাব, কিন্তু আমাদের ফোকাসটা কিন্তু ওইদিকে থাকবে। নিশ্চয়ই। মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সুমন আহমেদ সাবির, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে টালিখাতায় সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসি টিভিকে। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় আজ এ পর্যন্তই। সঙ্গেই থাকুন।